একটা বিষয় খেয়াল করেছেন, সমাজে, পরিবারে বা দেশে দেশে বিবাদের সংখ্যা ও প্রকারভেদের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে বিবাদ মীমাংসার ব্যবসা। কি প্রথমবার শুনছেন এই কথাটা? আসুন আপনার ভাবনাটাকে একটু উস্কে দিই। ধরুন স্বামী স্ত্রীর বিবাদ বা শরিকি সম্পত্তি নিয়ে বিবাদ, কিংবা ধরুন বাড়িওয়ালা ভাড়াটির বিবাদ। লাভবান কোন ব্যবসা? কোনো দ্বিমত নেই যে আইন ব্যবসা। এবার ধরুন সারা পৃথিবী জুড়ে দেশে দেশে বা দেশের আভ্যন্তরীণ বিবাদ। কোন ব্যবসা রমরমা? নিঃসন্দেহে অস্ত্র ব্যবসা। ধরুন সামনে ভোট, সকলের বিবাদ ভুলিয়ে খুশিতে রাখতে হবে। কোন ব্যবসা লালে লাল হবে? বিনি পয়সায় আকণ্ঠ গিলিয়ে ভোট কিনতে মদের জুড়ি আছে কি? আবার ধরুন কর্পোরেট হাউসদের মতো মস্ত টাকার বিবাদ থাকলে মামলা যাবে মিডিয়েশনে বা আরবিট্রেশন আঙিনায়। ব্যাস, আর দেখে কে? চড়তে থাকবে সেই সালিসি ব্যবসার আয়ের পারদ। এক কথায়, ঝগড়া না থাকলে এইসব ব্যবসা কিন্তু লাটে উঠবে। তাই নানা ফন্দি ফিকির করে ঝগড়া জিইয়ে রাখা বা শান্ত জলে ঢিল ছুঁড়ে জলটাকে অশান্ত করাটাই এইসব ব্যবসার বারবারন্তের আসল কসরত। আপনারা কি বলেন? চাইলে ফিরে আসবো আবার এই আলোচনায়। আজ তবে এইটুকুই থাক। আচ্ছা, আপনারা যারা বিবাহিত, আপনাদের জীবন সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে আপনাদের ভাবনাটা কি? মানে আপনারা কি তাকে নিজেই খুঁজে বার করেছেন, নাকি অন্য কেউ আপনার হয়ে আপনার সেই মহৎ কাজটি করে দিয়েছিল? যদি নিজেই খুঁজে বা নির্বাচন করে থাকেন, তবে কোন বিষয়টাকে এই প্রার্থী বা প্রার্থিনীর নির্বাচনে আপনি প্রাধান্য দিয়েছিলেন মনে আছে? ভয় নেই, এখানে উত্তর দিতে হবে না, শুধু ভেবে রাখুন। আজকের গল্প স্বয়ংকণে শুনতে শুনতে এই প্রসঙ্গটা আপনার মনে উত্থাপন হতে পারে। আসুন তবে শোনা যাক আজকের গল্প স্বয়ংকণে। গল্পের নামটা নিশ্চয়ই অচেনা লাগছে। ঠিকই ধরেছেন, এটা কোনো অভিধানাশ্রিত শব্দ নয়। রূপকথার রাংতায় মোড়া আজকের সমাজে এ এক নতুন স্বাভাবিকত্বের পরিচয় বাহক মাত্র। আর 5টা রূপকথার মতো এ গল্পের সবকিছুই কল্পবিলাস ভিন্ন কিন্তু কিছু নয়। আম্বানপুরের প্রাসাদপ্রম চেনা রাজবাড়িটা আজ এক বিশেষ রকমের অচেনা সাজে সেজে উঠেছে। সাদা ধপধপে শ্বেতপাথরের মস্ত গম্বুজওয়ালা বিশাল রাজপ্রাসাদটাকে রঙিন রেশমের মখমল চাদর, পর্দা আর চাদরের মুড়ে ফেলা হয়েছে। পায়ের নিচে চারিদিকে নরম পশমের গালিচা পাড়া। সিংহর ধারে মস্ত এক রঙিন মখমলের তোরণের মাথায় বাঁধা রোশন চৌকির থেকে ভেসে আসছে মন মাতানো সানাইয়ের মূর্ছনা। রাজবাড়ির সামনে সুউচ্চ তোরণটা সাজানো হয়েছে ময়ূর পুচ্ছ দিয়ে আর এক সুন্দর চাঁদোয়ায় মুড়ে। সেটা এতটাই উঁচু যে তার নিচ দিয়ে হাওদা সহ হাতি, রাজা মহারাজা, সম্রাট, আমির, ওমরাওদের মতো মেহমানদের পিঠে নিয়ে সহজেই রাজবাড়ির অন্দরে প্রবেশ করতে পারে। রাজদরবারের এক কোণে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে এক মনে এইসব পর্যবেক্ষণ করছে এক মালিনী কন্যা, বছর 18-র জুথি। সে এসেছে তার বাগানের চন্দ্রমল্লিকা বেচতে। রাজপ্রাসাদের ভেতরে স্ফটিকের স্তম্ভে বাঁধা তার বাগানের নানা রঙের আর সাদা সুগন্ধি ফুলের তোড়া সকলকে মুগ্ধ করেছে। অতিথি আগমনের অপেক্ষায় আতরের পুচকারি হাতে সার করে অপেক্ষারত সুন্দরী যুবতীরা আর মঞ্চে উপবিষ্ট বাঁশরিয়ার মন ব্যাকুল করা বাঁশরি বাদন না সে কোনোদিন দেখেছে বা শুনেছে। হঠাৎ তার হাতে এক পেয়ালা টাটকা ফলের সুমিষ্ট রসের শরবত এসে পড়ায় আচমকা তার সম্বিত ফিরল। এক সুন্দরী যুবতী হাসি মুখে সবার হাতে তেমনি একটা করে রঙিন শরবতের পেয়ালা দিয়ে যাচ্ছে। এবারে সে আর পারল না। লজ্জার মাথা খেয়ে সেই যুবতীকে সে চোখের ইশারায় জিজ্ঞেস করে জানতে পারল, আজ এই রাজবাড়িতে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এক জমকালো অনুষ্ঠান যার নাম স্বয়ং কনে সভা, অর্থাৎ
আজকের এই অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে আসা রাজকন্যা, মন্ত্রীকন্যা, কোটালকন্যা এবং বীরাঙ্গনা সমাগমে তাদের দেখানো বা শোনানো নানা কসরত, নৃত্য, যুদ্ধবিদ্যা বা সঙ্গীতের মূর্ছনায় মুগ্ধ হয়ে আম্মানপুরের রাজপুত্র কুমার সাগনিক তার কোণেমাল্যটি দিয়ে আর কিছুক্ষণের মধ্যেই বরণ করে নেবে তার পছন্দের সবচেয়ে সুন্দরী জীবন সঙ্গিনীটিকে। মানে পুরাকালের স্বয়ম্বর সভার এই এক আধুনিক সংস্করণ, যার নামকরণ করা হয়েছে স্বয়ং কনে সভা। যুথিকা এই জটিল বিষয়টার অর্থ অনুধাবন করতে না পেরে প্রশ্নে ভরা তৃষ্ণার্ত নয়নে দাঁড়িয়ে রইল। দেখতে দেখতে এক বিশালাকায় পেতলের ঘণ্টা বাজিয়ে শুরু হয়ে গেল সেই বহু প্রতীক্ষিত অনুষ্ঠান। মঞ্চের ওপরে গোলাপি মখমলের পর্দা সরে যেতেই হালকা এক সবুজাভ আলোয় দেখা গেল মঞ্চে স্বর্ণ সিংহাসনে উপবিষ্ট মহারাজা স্বয়ং। তার এক পাশে মহারানী, আর এক পাশে যুবরাজ সাগ্নিক। যুবরাজকে যুথি আগে কোনোদিন দেখেনি। সে কিঞ্চিত স্থূলাঙ্গ, মুখ আংশিক শুষ্ক গুম্ফুতে ঢাকা, মাথায় তার মণিরত্ন খচিত উষ্ণিস বিরল কেশ ঢেকে রাখতে প্রাথমিকভাবে অক্ষম। তার কোমরবন্ধে ঝুলছে মণিমাণিক্য খচিত চকচকে এক মস্ত বড় তলোয়ার। হাতে তার সোনালি মখমলের কিংখাব, পায়ে তার জড়ি বসানো সাদা চামড়ার নাকতলা জুতো, হাতে আতর মাখানো লাল গোলাপের তবক। যুবরাজ থেকে থেকে তার থেকে আতরের মিষ্টি সুবাস গ্রহণ করে চলেছে। তার অঙ্গুলি হেলনে একজন এগিয়ে এসে উদ্বোধনী স্তোত্র পাঠ করল। উপস্থিত সবাই দুহাত তুলে জয় জয়কার করে উঠল। এরপরে শুরু হলো অতিথি অভ্যাগতদের আলাপ পরিচয়ের পর্ব। মন্ত্রীমশাই স্বয়ং উঠে দাঁড়িয়ে সেই দায়িত্বটা নিজেই কাঁধে তুলে নিলেন। সামনে অর্ধচন্দ্রাকৃতিকারে শাড়িতে নরম মখমলের গদিঘাটা আরাম কেদারায় বসা অতিথিদের দিকে হাত তুলে সে একে একে সবার পরিচয় করিয়ে দিয়ে তাদের এখানে উপস্থিতির হেতু ঘোষণা করল। যুথি মুখুসুকুমে, সে খুব বেশি বুঝতে বা মনে রাখতে পারলো বলে মনে হলো না। তবে তার স্বল্প বুদ্ধিতে সে যা বুঝলো তাতেই তার মুখ হাঁ হয়ে গেল। এখানে যে সবাই কাকে ফেলে কাকে দেখবে তা সে ভেবে পেল না। তার মনে হলো বিবাহযোগ্যা সকল নারীরাই বুঝি আজকের এই সভায় আসার জন্য বহুদিন ধরে অগাধ মেহনত করে এসেছে। এই দিনটার জন্যে বহুদিন ধৈর্য ধরে অপেক্ষা করেছে। অত্যন্ত অধ্যাবসায়ের সঙ্গে তারা তাদের নিজ নিজ কলাকৌশল অনুশীলন করেছে। সর্বোপরি এরা সবাই রাজকুমার সাগ্নিকের কোণেমাল্য পেতে যৎপর নাস্তি উদ্গ্রীব। তবে সে এতটুকু বুঝতে পারল যে খুব শিগগিরই এই সভা প্রাঙ্গণ এক রণাঙ্গনে পরিণত হতে চলেছে। সর্বপ্রথমে মঞ্চে উপস্থিত হলো যে রাজকন্যা, সে নাকি ঘোড়ায় চেপে দু হাতে যুদ্ধ করতে পারে। সে ঘোড়ার পিঠে বসে তার নানা প্রকার কলাকৌশল দেখাতে লাগলো। কখনো সে ডিগবাজি খায়, তো কখনো পায়ে লাগাম বেঁধে ঝুলে পড়ে মাটি থেকে এক বাটি তেল এক ফোঁটাও মাটিতে না ফেলে তুলে নিয়ে চলে আসে। আবার কখনো বা দু হাতে প্রমাণ মাপের দুটো তলোয়ার নিয়ে সমান গতিতে ঘোরাতে ঘোরাতে ঘোড়ার পিঠের উপরে সামনে থেকে পেছন দিকে মুখ করে ঘুরে বসে। শেষে সে মাটিতে পড়ে গিয়ে শুধুমাত্র এক পায়ের উপরে ভর করে ঘোড়ার পিঠে লাফিয়ে উঠে চেপে বসে। করতালিতে মুখরিত হয়ে ওঠে রাজসভা। মুগ্ধ সবার অবাক চোখের পাতা পড়ে না। এরপরে মঞ্চে অবতীর্ণ হলো এক অষ্টাদশী বীরাঙ্গনা। সে অসি গদা তীরধনুক নিয়ে যুদ্ধ করায় নাকি সমান পারদর্শিনী। প্রথমেই সে রাজসেনাপতিকে সম্মুখ অসি যুদ্ধে আহ্বান জানালো। রাজসেনাপতির একজন নারীর সঙ্গে প্রকাশ্যে অসি যুদ্ধে ঘোরতর আপত্তি প্রকাশে স্বয়ং কুমার সাগ্নিকের আদেশে সেনাপতিকে তার সেই আপত্তিকর যুদ্ধে অবতীর্ণ হতেই হলো। হাজির সবাইকে অবাক করে দিয়ে সেই বীরাঙ্গনা নারী কিছুক্ষণের মধ্যেই রাজসেনাপতিকে ভূপাতিত করল। এই ঘটনায় সভাস্থল হঠাৎ নিশ্চুপ হয়ে গেল। সেনাপতি মাথা নিচু করে সভাস্থল পরিত্যাগ করল। এবারে অবশ্য নিরাশ উপস্থিত সভাসদগণ করতালির বদলে আশাতীত এক অভূতপূর্ব নীরবতায় অভিনন্দন জানালো সেই বীরাঙ্গনাকে। এদিকে নীরবতা ভঙ্গ করে সকলের অগোচরে মঞ্চে উপবিত হয়েছে এক পরমা সুন্দরী রাজকন্যা।
মধ্য জ্যৈষ্ঠের অপরাহ্নে জ্বলন্ত সূর্যকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে সে রাগ মেঘমল্লারের আলাপের টানে সকলকে চমৎকৃত করে তুলল। তানুসঙ্গে সে আলতো করে হাত রেখেছে সামনে শোয়ানো এক মস্ত বড় সুররবাবের সূক্ষ্ম তারের উপরে। সঙ্গতে তার দুপাশে উপস্থিত দুই তানপুরা সঙ্গিনী, আর একদিকে পাখোয়াজ হাতে এক তালবাদক। সবাই যা খেয়াল করেনি, জ্যোতি কিন্তু তা করেছে। রাগের ঝালারের শেষ প্রান্তে পৌঁছতেই দেখা গেল বাইরের আকাশটা ঘনঘটা করে ধূসর বর্ণ হয়ে এসেছে, অর্থাৎ আকাশ ভেঙে বৃষ্টি এলো বলে। যখন চারিধার ভাসিয়ে ঝমঝম করে বৃষ্টি নামল, সবাই যেন সেই সুরের মূর্ছনায় এতটাই মনোমুগ্ধ হয়ে রইল যে করতালি দিয়ে অভিনন্দন জানাতেই ভুলে গেল। এমন সময় মঞ্চে অবতীর্ণ হলো আর একজন বিদুষী রাজকন্যা। সে প্রথমেই ঘোষণা করলো যে বাইরের মেঘলা আবহের সঙ্গে সমতা বজায় রাখতে যেন রাজসভা ঝাড়বাতিগুলোর জ্যোতির দ্যুতি কমিয়ে সভাগৃহে এক আলো আধারী পরিবেশ রচনা করা হয়। কুমার শাগ্নিকের ইশারায় ততক্ষণাৎ তার সেই অনুরোধ রক্ষা করা হলো। সে শুরু করলো তার দীপক রাগিনীর মূর্ছনা। তারও সঙ্গে মঞ্চে উপবিষ্টা তিন যুবতী মৃদঙ্গম, মাসরি ও তানপুরা অনুষঙ্গে তাকে সহযোগিতায় ব্যস্ত হয়ে পড়ল। এমন সভা আলো করা সঙ্গীত পরিবেশন সভাসদেরা বহুদিন শোনেনি। তারা সুরের নেশায় বুঁদ হয়ে থেকে থেকেই বাহ ওয়াহ, ক্যা বাত ক্যা বাত, সাধু সাধু ইত্যাদি সব করতে থাকে। দেখতে দেখতে দীপক রাগিনীর ঝালারের মূর্ছনায় সভার ঝাড়বাতির রশ্মির দ্যুতি ধীরে ধীরে বাড়তে শুরু করলো। চারিধারটা উজ্জ্বল হয়ে পড়ন্ত দিনের মেঘলা আলোয় মধ্য দিনের সূর্যালোকের মতো ঝলকাতে লাগলো। সেই সঙ্গীতের জাদুতে মুগ্ধ সবাই বাকরুদ্ধ হয়ে রইল। সঙ্গীত পরিবেশন শেষ হয়ে সবাই করতালি দিতেও ভুলে গেল। এদিকে এই সুযোগে মঞ্চে হাজির দিয়েছে যে ছলনাময়ী নারী, তার স্বতঃস্ফূর্ত প্রশ্ন, আজকের এই অনুষ্ঠানের আয়োজন রাজবাড়ির সভা প্রাঙ্গণে না করে এক সাগরকুলের বালুকাবেলায় কেন আয়োজন করা হলো? এই রকম সৃষ্টি ছাড়া প্রশ্নে অবাক হয়ে সবাই দেখে সত্যি তারা এক দুধ ফেনিল ঢেউ উথলনো সাগরের বালুকাবেলায় বসে আছে। এবারে তার প্রশ্ন, এই সভার আয়োজন যখন সাগরকুলের বালুকাবেলাতেই করার কথা ভাবা হলো, তখন মাথার ওপরে কোনো আচ্ছাদনের কথা ভাবা হলো না কেন? এখন বৃষ্টি নামলে কি হবে? ও মা, কিছু বোঝার আগেই সবাই দেখলো ঝমঝমি এক পশলা বৃষ্টি তাদের ভিজিয়ে দিয়ে গেল। এরপরে তার প্রশ্ন, এই সভাস্থল কি কাঁটাতার দিয়ে ঘেরার প্রয়োজন ছিল না? কারণ কাছেই জঙ্গল, হঠাৎ যদি হিংস্র বন্য জন্তু জানোয়ারের আক্রমণ ঘটে তবে কি হবে? বলতে না বলতেই শোনা গেল অদূরে এক ভয়ঙ্কর ব্যাঘ্র গর্জন। এই না শুনে সবাই যখন ছুটে পালাবার উপক্রম করছে, সে শান্ত কণ্ঠে অভয় দান করে বলল, সবাই নিশ্চিন্তে নিজ নিজ আসন গ্রহণ করুন, আপনারা রাজসভার সুরক্ষিত আবহেই আছেন, পালাতে হবে না। সবাই আশ্চর্য হয়ে দেখল তারা ওই রাজসভাতেই বসে আছে। সেখানে না আছে সাগরবেলা, না আছে বৃষ্টিপাত, আর না আছে বাঘ আসার সম্ভাবনা। আসলে সবই সেই ছলনাময়ী নারীর জাদুর ভেলকি। সবাই যখন ভাবছে যে কে এই বিদুষী জাদুকরী, ততক্ষণে সে যেন মঞ্চ ছেড়ে হাওয়ায় মিলিয়ে গেল। সবাই উপস্থিত সকলে বাকরুদ্ধ হয়ে বসে রইল। এমন আরো অনেক গুণবতী, বিদুষী, সঙ্গীতজ্ঞা, নৃত্যপটীয়সী, কলাকুশলী, রূপবতী রাজকন্যার নানান নৃত্যগীত ও কসরত প্রদর্শনের শেষে রাজামশাই সিংহাসন ত্যাগ করে ধীরে ধীরে মঞ্চে অবতীর্ণ হলেন। সদর্পে ঘোষণা করলেন তার একমাত্র পুত্র শাগ্নিকের রাজ্যাভিষেকের কথা। নিজের মাথা থেকে খুলে সযত্নে রাজমুকুট পরিয়ে দিলেন রাজকুমারের মাথায়। বেজে উঠল শঙ্খ, উলুধ্বনি, ঢাক, ঢোল, কাড়া, নাকাড়া, মৃদঙ্গ, ঝাঁঝর, শিঙা, নাদেশ্বর। সখীরা ঘুরে ঘুরে নৃত্য পরিবেশনের সঙ্গে সঙ্গে পুষ্পবৃষ্টিও করতে লাগলো। সবাই উপস্থিত সকলে কুমারের নামে সমবেত কণ্ঠে জয় জয়কার করে উঠল। এবারে রাজামশাইয়ের ঘোষণায় প্রকাশ পেল যে আজ থেকে রাজ্যের সমস্ত দায় দায়িত্ব এবং রাজপরিবারের সমস্ত ধনসম্পত্তিতে কুমারের অধিকার জারি থাকবে। তিনি নিজে কুমারের উপদেষ্টা হয়ে তাকে রাজ্য পরিচালনায় সাহায্য করবেন। আর সেই উদ্দেশ্যেই তিনি চান আজকের এই পূর্ণ লগ্নে কুমার উপস্থিত রাজকুমারীদের মধ্যে থেকে যে কোনো একজনকে তার জীবন সঙ্গিনী হিসেবে নির্বাচন করুন।
এবার রানীমা স্বয়ং উঠে এসে পুত্রের হাত ধরে মঞ্চ থেকে নেমে এসে সভায় ঘুরে ঘুরে উপস্থিত সকল গুণবতী, বিদুষী, সঙ্গীতজ্ঞা, নৃত্যপটীয়সী, কলাকুশলী, রূপবতী রাজকন্যাদের সামনে তাকে এক একবার করে দাঁড় করিয়ে তার মনোনীত প্রার্থিনীটির গলায় তার পুনেমাল্যটি পরিয়ে দিতে বলল। কিন্তু কুমার নির্বিকার। সে যেন ধ্যানমগ্ন হয়ে অন্য কোন এক গ্রহে বিচরণ করছে। সভায় টানটান উত্তেজনা বিরাজ করছে। প্রার্থিনীদেরও ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছে। কেউ বুঝতে পারছে না যে কুমার কি চায়। সবাই তখন এক অভূতপূর্ব নীরবতা বিরাজ করছে। ঘুরতে ঘুরতে কুমার এবারে কি ভেবে সবার পেছন দিকে একটা স্ফটিক স্তম্ভের দিকে এগিয়ে গেল। সবার চোখের পাতা সরছে না। রানীমাও বুঝতে পারছে না যে কুমার এখানে কি চায়। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে এক লহমায় দুপা এগিয়ে গিয়ে স্তম্ভের পেছনে আংশিক মুখ থেকে দাঁড়িয়ে থাকা মালিনী জুথির গলায় তার পুনেমাল্যটি দুহাত দিয়ে পরিয়ে দিল কুমার সাথে। সেই মুহূর্তে জুথির মতো সারা সভায় আর সবাই নিস্তব্ধতা বুঝিয়ে দিল যে কুমারের এমন এক অযাচিত আচরণে সবাই যুগবৎভাবে বিস্মিত এবং অখুশি হয়েছে। এবারে জুথির হাত ধরে তাকে সঙ্গে নিয়ে কুমার মঞ্চে উঠল। মাথার মুকুট খুলে সে রাজামশাইয়ের পায়ের কাছে দাঁড়িয়ে দর্শক আসনের দিকে ফিরে সে বলতে শুরু করল, শুধুমাত্র রাজপুত্র হয়ে জন্মানোর অধিকারে আমি রাজা হতে চাই না। রাজ্যের সমস্ত দায় দায়িত্ব এবং রাজ পরিবারের সমস্ত ধন সম্পত্তিতে আমার একার অধিকার থাকতে পারে না। আমার এই গুরু দায়িত্ব নেবার কোনো ক্ষমতাই নেই। সেটা অনেক কষ্ট করে অর্জন করতে হয়। সে যোগ্যতা আমার নেই। আমার মতে আজ থেকে এই সামগ্রিক দায় দায়িত্ব এবং রাজ্যের সমস্ত ধন সম্পত্তির মালিক হওয়া উচিত যৌথভাবে এই রাজ্যের প্রত্যেকটি নাগরিকের। এ বিষয়ে তারা তাদের মনোনীত প্রার্থী এক গণনির্বাচনের মাধ্যমেই ঠিক করুক। রাজ্যে রাজতন্ত্রের অবসান ঘটুক। আমি শুধু চাই দক্ষিণের জঙ্গলে আমাকে একখানা পর্ণকুটিতে থাকতে দেয়া হোক। জুতিকে নিয়ে আমি সেখানে ঘর বাঁধব। সে করবে ফল ফুলের চাষ আর আমি করব জঙ্গলের পশু পাখিদের দেখাশোনা। আমি পশু পাখিদের বন্ধু হয়েই জীবন কাটাতে চাই। আর যাই হোক, এই জীবনে তো কোনো বিবাদ বা প্রতিযোগিতা থাকবে না। হার জিতের চিন্তাতেও দিন কাটাতে হবে না। এই বলে সে তার নতুন জীবন সঙ্গিনীকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে মঞ্চ থেকে নিচে নেমে এলো। সবাই উপস্থিত সকলের উচ্চস্বরে জয় জয়কারের মাঝে শুধু একজন নীরব হয়ে তাকিয়ে রইল। যদিও জন্ম, মুখ ও বধির, জুথির চোখের ভাষায় তার অন্তরের বাঁধা ভাঙা খুশির আবেগ বেশ স্পষ্ট হয়ে উঠল। সে তার নিজের বাগানের ফুলে নিজের হাতে গাঁথা একখানা বড় মাল্য কুমার সাগনিকের গলায় পরিয়ে দিল। সভা ভঙ্গ হল। জানাবেন গল্পটি শুনে কেমন লাগলো। ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট ও বেল আইকনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর হ্যাঁ, গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন আর আপনার ভাবনা আমাকেও জানাবেন। আজ তবে বিদায় নিলাম। কোনো এক সাপ্তাহিক আসরে আবার দেখা হবে নিচে গল্প চ্যানেলটিতে। নমস্কার, টাটা। ইউ আর নট অ্যালোন, বা আপনি একা নন। এটি হলো আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা। সত্যিই তো আপনি একা নন। আমরা সবাই আছি আপনার সঙ্গে, আপনার কথা শুনতে, আপনার সঙ্গে কথা বলতে। যদি আপনি একাকিত্বে ভোগেন, মনের কথা বলার মতো সঙ্গী সাথী না থাকে, গল্প বলতে বা শুনতে ভালোবাসেন, মনের কথা বলে হালকা হতে চান, সব সমস্যা সরিয়ে রেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান, তবে উপায় আছে এবং হাতের কাছে। নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আরও জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন। ইউ আর নট অ্যালোন 2021 wordpress.com ওয়েবসাইটে, কমিউনিক কাউন্সেলিংয়ের ফেসবুকের পাতায় এবং ইউ আর নট অ্যালোন 21 এর লিঙ্কডইন প্রোফাইলে। প্রশ্ন থাকলে mamaconsultants@gmail.com ইমেল করতে পারেন।